সকল ছাত্রছাত্রীদিকে আমি আমার ক্লাসে আহ্বান জানাই। আমার নাম মৃন্ময় দে। আজকে আমি তোমাদের সিবিএসসি ক্লাস 10 হিস্ট্রির প্রথম চ্যাপ্টারটা দি রাইস অফ ন্যাশনালিজম ইন ইউরোপ, এই চ্যাপ্টারটা আজকে আমি তোমাদের পড়াবো। আমি যেটা ঠিক করেছি, আমি চ্যাপ্টারটাকে পুরো লাইন বাই লাইন ধরে ধরে বাংলাতে বোঝাবো এবং আমি তোমাদের এই 4টে ক্লাসের মধ্যে এটা পড়ানো শেষ করব এবং আরও 3টে ক্লাসে, একটা ক্লাসে 1 মার্কস, একটা ক্লাসে 3 মার্কস, একটা ক্লাসে 5 মার্কসের কোশ্চেন, টোটাল 7টা ক্লাসের 7 থেকে 8টা ক্লাসের মধ্যে আমি তোমাদের প্রথম চ্যাপ্টারটাকে কমপ্লিট করব। এই লকডাউন পরিস্থিতিতে তোমাদের যাতে অসুবিধা না হয় সেই জন্য। ঠিক আছে, তাহলে চলো আমরা আজকে পড়াশোনাটা শুরু করি। এই ছবিটা দেখো, এই যে ছবিটার ওপর ভিত্তি করে প্রথমে কিছু কথা লেখা আছে। দেখো, পড়া শুরু করি আমরা। ইন 1848 ফ্রেডরিক সরিউ, এ ফ্রেঞ্চ আর্টিস্ট। ফ্রেডরিক সরিউ কে ছিলেন? একজন ফরাসি একজন শিল্পী বা চিত্রকর। ঠিক আছে, ফরাসি শিল্পী ছিলেন। তিনি কি করেছেন দেখো, প্রিপেয়ার্ড এ সিরিজ অফ 4 প্রিন্টস। তিনি 4টি ছবির একটা শৃঙ্খলা বানিয়েছিলেন। ভিজুয়ালাইজিং হিজ ড্রিমস, মানে তার স্বপ্নের একটা কল্পনার উপর ভিত্তি করে। ঠিক আছে, হিজ ড্রিম অফ এ ওয়ার্ল্ড, মানে ড্রিম অফ এ ওয়ার্ল্ড, অর্থাৎ তিনি বিশ্বের একটা তিনি কল্পনা করেছিলেন। ঠিক আছে, বিশ্বে একটা কল্পনার দ্বারা তিনি এক বিশ্ব রচনা করেছিলেন। ঠিক আছে, কল্পনার দ্বারা তিনি এক বিশ্ব রচনা করেছিলেন। অফ এ ওয়ার্ল্ড, ঠিক আছে, মেড আপ, যেটা কিসের ভিত্তিতে তৈরি? মেড আপ অফ ডেমোক্রেটিক অ্যান্ড সোশ্যাল রিপাবলিক্স। দেখো, মেন জায়গাগুলো আমি তোমাদের একটু হাইলাইট করে দিচ্ছি, দেখে নাও। ডেমোক্রেটিক অ্যান্ড সোশ্যাল রিপাবলিক্স অর্থাৎ কি? গণতান্ত্রিক এবং সোশ্যাল রিপাবলিক্স মানে হচ্ছে সামাজিক প্রজাতন্ত্র। এই দুটো সমন্বয়ে সেটা তৈরি, অর্থাৎ তিনি যে তার কল্পনার একটা বিশ্ব রচনা করেছিলেন, সেটা এই দুটো সমন্বয়ে, অর্থাৎ একটা গণতান্ত্রিক আর একটা হচ্ছে সামাজিক প্রজাতান্ত্রিক। ঠিক আছে, এই দুটো সমন্বয়ে সেটা তৈরি। দেখো, অ্যাজ বলছে অ্যাজ হি কল্ড দেম। ঠিক আছে, তিনি যেটাকে বললেন আর কি। দি ফার্স্ট প্রিন্ট, প্রথম ছবিটিতে, ফিগার 1 অফ দ্য সিরিজ শোজ দ্য পিপিল, মানে প্রথম ছবিটিতে কি দেখানো হচ্ছে দেখো, দি ফার্স্ট প্রিন্ট অফ দিস সিরিজ শোজ দ্য পিপিল অফ ইউরোপ। কি দেখানো হচ্ছে সেখানে? দ্য পিপিল অফ ইউরোপ, ইউরোপের মানুষজন, ইউরোপ অ্যান্ড আমেরিকা, সেখানে ইউরোপ এবং আমেরিকার লোকজন। ঠিক আছে, সেখানে ইউরোপ এবং আমেরিকার লোকজন, আমেরিকা, মেন অ্যান্ড ওমেন অফ অল এজেস অ্যান্ড সোশ্যাল ক্লাসেস। তার মধ্যে ইউরোপ ও আমেরিকার সমস্ত শ্রেণীর, অর্থাৎ সমস্ত ছোট বড় সমস্ত বয়সের পুরুষ এবং মহিলা এবং সোশ্যাল ক্লাসেস এবং সামাজিক যেসব সামাজিক শ্রেণীর সমস্ত পুরুষ ও মহিলারা। ঠিক আছে, মহিলারা কি করছে দেখো, ইন এ লং ট্রেন, যেন একটা লম্বা ট্রেনের মধ্যে, ছবিটা আগের তোমরা দেখো, তোমাদের বইয়ে দেখো, যেন একটা লম্বা, দূর থেকে দেখো একটা লম্বা ট্রেনের মতো করে আসছে। ঠিক আছে, ট্রেন। অ্যান্ড অফারিং হোমেজ। হোমেজ মানে কি? হোমেজ মানে সম্মান জানানো বা আনুগত্য জানানো। অফারিং হোমেজ বা অফারিং হোমেজ টু দ্য স্ট্যাচু অফ, মানে সেখানে আনুগত্য জানাচ্ছে কার প্রতি? দেখো, টু দ্য স্ট্যাচু অফ লিবার্টি, অর্থাৎ স্বতন্ত্রতার প্রতীক, অর্থাৎ কি? স্বাধীনতার একটা প্রতীক। মনে করো কোনো একটা দেশ একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করে বা দেশের অধীনতা থেকে মুক্ত হওয়ার পর স্বাধীন হয়েছে এবং সেই দেশটা স্বাধীন হওয়া, সেই দেশটা একটা মূর্তি স্থাপন করেছে তাদের সেই জয়লাভের একটা প্রতীক হিসেবে একটা স্ট্যাচু স্থাপন করেছে। এখানেও ঠিক দেখো, ওই বাঁদিকে, ছবিটার বাঁদিকে যে সাদা রঙের স্ট্যাচুটা, মূর্তিটা আছে একজন মহিলার, সেই স্ট্যাচুটা তৈরি করেছে, ওই ছবিটাই দেওয়া আছে দেখো। ঠিক আছে, স্বতন্ত্রতার প্রতিমা ওইটা, স্ট্যাচু অফ লিবার্টি। স্ট্যাচু অফ লিবার্টি অ্যাজ দে পাস বাই ইট, মানে তারা যখন ওই স্ট্যাচু অফ লিবার্টি বা স্বতন্ত্রতার প্রতিমাটার পাশ দিয়ে তারা যখন যাচ্ছিল, তখন তারা ওই মূর্তিটার পাশ দিয়ে যাচ্ছিল এবং তারা মূর্তিটার প্রতি একটা সম্মান, একটা শ্রদ্ধা জ্ঞাপন করছিল। অ্যাজ ইউ উড রিকল, তোমরা যদি মনে করে দেখো, আর্টিস্ট অফ দ্য টাইম, হ্যাঁ, আর্টিস্ট অফ দ্য টাইম অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, মানে আর্টিস্ট মানে ফ্রেঞ্চ রেভলিউশনের সময়, অর্থাৎ ফরাসি বিপ্লবের সময়, হ্যাঁ, ফরাসি বিপ্লবের সময় শিল্পীরা, ওই যে আর্টিস্ট মানে শিল্পীরা, ফরাসি বিপ্লবের সময় শিল্পীরা কি করেছিল দেখো, আর্টিস্ট, ফ্রেঞ্চ রেভলিউশন
হ্যাঁ, অ্যাজ ইউ রিকল আর্টিস্ট অফ দ্য টাইম অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন পার্সনিফাইড লিবার্টি অ্যাজ এ ফিমেল ফিগার। ঠিক আছে, সেখানেও তারা ওই স্বতন্ত্রতার প্রতিমাটা একটা মহিলার প্রতিমা হিসেবে তারা স্থাপন করেছিল, ফিমেল ফিগার। হিয়ার ইউ ক্যান রিকগনাইজ দ্য, হ্যাঁ, ফিমেল ফিগার। সেখানে ফরাসি বিপ্লবেও যেমন, হ্যাঁ, ফরাসি বিপ্লবেও যেমন সেখানেও স্বতন্ত্রতার, ওই যেটা বললাম স্বতন্ত্রতার প্রতীক হিসেবে সেখানেও যেমন একটা মহিলার একটা চিত্র, একটা স্ট্যাচু বানানো হয়েছিল, সেই বিষয়টা আর কি মনে হচ্ছে। যার দেখো এবারে কি আছে, পার্সনিফাই লিবার্টি অ্যাজ এ ফিমেল ফিগার, হেয়ার ইউ ক্যান রিকগনাইজ দ্য টর্চ অফ এনলাইনমেন্ট সি বিয়ার্স ইন ওয়ান হ্যান্ড। অর্থাৎ তার এক হাতে কি আছে দেখো, মার্কিং করে রেখেছি অন্য কালারে, টর্চ অফ এনলাইনমেন্ট, অর্থাৎ তার এক হাতে জ্ঞানদানের বা জ্ঞানদীপ্তির মশাল আছে। হ্যাঁ, সি বিয়ার্স ওয়ান হ্যান্ড, এক হাতে, এবং অন্য হাতে কি আছে দেখো, অ্যান্ড দ্য চ্যাটার অফ দ্য রাইটস অফ ম্যান, এবং অন্য হাতে কি আছে, অন্য হাতে মানুষের অধিকারের ঘোষণাপত্র, চ্যাটার অফ দ্য রাইটস অফ ম্যান ইন দ্য আদার, অন্য হাতে। ঠিক আছে, বলছে অন দ্য আর্থ ইন দ্য ফোরগ্রাউন্ড। এরপরে দেখো মূর্তিটার সামনে কি আছে দেখো, অন দ্য আর্থ ইন দ্য ফোরগ্রাউন্ড অফ দ্য ইমেজ, মানে ওই ছবিটার সামনের দিকে কি আছে, হ্যাঁ, ছবিটার সামনের দিকে কি আছে দেখো, ফোরগ্রাউন্ড অফ দ্য ইমেজ লাই দ্য স্যাটার্ড মানে হচ্ছে এখানে কি, স্যাটার্ড মানে ভেঙে যাওয়া, ব্রোকেন। ঠিক আছে, স্যাটার্ড রিমেন্স অফ দ্য সিম্বলস অফ অ্যাবসলিউট ইনস্টিটিউশন, অর্থাৎ যে নিরঙ্কুশ প্রতিষ্ঠানগুলি ছিল, যে ক্ষমতাশালী প্রতিষ্ঠানগুলি ছিল বিপ্লবের ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, এবং তাদের সেই ধ্বংসপ্রাপ্ত ধ্বংসাবশেষ বলতে পারো, তাদের সেই ধ্বংসাবশেষ দেখো মূর্তিটার সামনে দেখো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো ইন সরিউর ইউটোপিয়ান ভিশন, সরিউর ইউটোপিয়ান দৃষ্টিভঙ্গি থেকে, অর্থাৎ ইউটোপিয়ান দৃষ্টিভঙ্গিটা তোমাদের কি একটু বলে দিই। ইউটোপিয়ান হচ্ছে এমন এক সামাজিক দৃষ্টিভঙ্গি যেই সমাজটা পুরোপুরি আদর্শের উপর ভিত্তি করে চলতো, সেখানে কোনো সরকারের প্রয়োজন ছিল না, বুঝলে, সেখানে আদর্শটাই মানুষের সব, সেখানে কোনো সরকারের আলাদা করে সরকার গঠনের প্রয়োজন হয় না সমাজকে চালানোর জন্য। তাহলে সেই সরিউর ইউটোপিয়ান দৃষ্টিভঙ্গিতে in Soreo's utopian vision the peoples of the world are grouped, সেখানে বিশ্বের মানুষরা কি হচ্ছে, গ্রুপড হচ্ছে, মানে আলাদা আলাদা শ্রেণীতে বিভক্ত হচ্ছে, গ্রুপড অ্যাজ ডিস্টিংক্ট নেশন, তারা ডিস্টিংক্ট মানে পৃথক পৃথক জাতি হিসেবে। অর্থাৎ কি, সরিউর ইউটোপিয়ান দৃষ্টিভঙ্গিতে বিশ্বের মানুষ পৃথক পৃথক জাতি হিসেবে শ্রেণীবদ্ধ করা হচ্ছে বিশ্বের মানুষকে, এরকমভাবে বলতে পারো। আইডেন্টিফাইড থ্রু দেয়ার ফ্ল্যাগস, এবং তাদেরকে কিভাবে চিহ্নিত করা হচ্ছে, তাদেরকে তাদের পতাকা, আইডেন্টিফাইড থ্রু দেয়ার ফ্ল্যাগস, তাদের পতাকা অ্যান্ড ন্যাশনাল কাস্টমস, এবং তাদের রাষ্ট্রীয় পোশাক, এখানে রাষ্ট্রীয় পোশাক দ্বারা চিহ্নিত করা হচ্ছে, কাস্টমস মানে পোশাক। বলছে লিডিং দ্য প্রসেশন মানে শোভাযাত্রা, লিডিং দ্য প্রসেশন মানে এই শোভাযাত্রায়, হ্যাঁ, লিডিং দ্য প্রসেশন ওয়ে দ্য পাস্ট দ্য স্ট্যাচু অফ লিবার্টি আর দ্য ইউনাইটেড স্টেটস। দেখো লিডিং মানে লিড করছে কারা, লিডিং দ্য প্রসেশন মানে এই প্রসেশনটা, এই যাত্রাটা, এই শোভাযাত্রাটা কারা লিড করছে, মানে এই শোভাযাত্রাটা যেটা পাস হয়ে যাচ্ছে ওই স্বতন্ত্রতার প্রতিমার পাশ দিয়ে এবং শ্রদ্ধা জ্ঞাপন করতে করতে যাচ্ছে, তাতে লিড কারা করছে, তার নেতৃত্ব কারা দিচ্ছে, দি ইউনাইটেড স্টেটস এবং সুইজারল্যান্ড, হুইচ বাই দিস টাইম ওয়ার অলরেডি নেশন স্টেটস, তারা অলরেডি সেই সময় একটা জাতীয় রাষ্ট্র, অর্থাৎ একটা রাষ্ট্ররাজ্যে পরিণত হয়েছিল। কারা না, ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, এবং সুইজারল্যান্ড। এরপরে দেখো অলরেডি তারা নেশন স্টেটে পরিণত হয়েছিল। বলছে ফ্রান্স আইডেন্টিফেবল বাই দ্য রেভলিউশনারি ট্রাইকালার, ফ্রান্সকে, অর্থাৎ এখানে ফ্রান্সকে কীভাবে আইডেন্টিফাই করা হচ্ছে দেখো, ফ্রান্সকে তাদের ট্রাইকালার অর্থাৎ পতাকা, মানে তিনটে রঙের যে পতাকা, তাদের সেই বিপ্লবের ত্রিরঙ্গা এর দ্বারা তাদেরকে চিহ্নিত করা হচ্ছে। হ্যাজ জাস্ট রিচ দ্য স্ট্যাচু, তারা কিছুক্ষণ আগেই সেই মূর্তিটার কাছে তারা এসে পৌঁছেছে। ঠিক আছে, মানে তারা কোথায় আছে সেটা ছবিটার দ্বারা বোঝাচ্ছে যে মূর্তিটার কাছাকাছি তারা দেখো ঠিক এসে পৌঁছেছে। ঠিক আছে,
সি ইজ ফলোড বাই দ্য পিপলস অফ জার্মান, মানে তাদের পিছনে কারা আছে, তাদের পিছনে আছে জার্মানির লোকেরা। জার্মানির লোকেরা বিয়ারিং দ্য ব্ল্যাক, তারা কি বহন করছে, দ্য ব্ল্যাক রেড অ্যান্ড গোল্ড ফ্ল্যাগ, তারা কালো লাল এবং সোনালি পতাকা তারা বহন করছে। তারা বহন করছে। বলছে ইন্টারেস্টিংলি, মানে একটা মজার বিষয় দেখো, অ্যাট দ্য টাইম হোয়েন সরেউ ক্রিয়েটেড দিস ইমেজ, সরেউ যখন এই ছবিটা তৈরি করলো বা তৈরি করার সময়, দি জার্মান পিপল ডিড নট ইয়েট এক্সিস্ট অ্যাজ এ ইউনাইটেড নেশন, তখন জার্মান জনগণ তখনও কিন্তু একটা সংঘবদ্ধ জাতি হিসেবে বা রাষ্ট্র হিসেবে উপস্থাপিত হয়নি, ঠিক আছে, বা রাষ্ট্রে পরিণত হয়নি। হ্যাঁ, জার্মান পিপল ডিড নট ইয়েট এক্সিস্ট অ্যাজ এ ইউনাইটেড নেশন। হ্যাঁ, মানে ইউনাইটেড নেশন মানে একটা সংঘবদ্ধ জাতি বা রাষ্ট্র হিসেবে তারা পরিণত হয়নি। বলছে দি ফ্ল্যাগ দে ক্যারি ইজ অ্যান এক্সপ্রেশন অফ লিবারাল হোপস, মানে যে পতাকা তারা বহন করছিল, ঠিক আছে, সেটা কি করছে দেখো, কিসের এক্সপ্রেশন হচ্ছে, এক্সপ্রেস লিবারাল হোপস ইন 1848 টু, মানে সেটা 1848 টু, মানে 1848 সালের, হ্যাঁ, টু ইউনিফাই দ্য নিউমেরাস জার্মান স্পিকিং প্রিন্সিপালিটিস ইনটু এ নেশন স্টেট আন্ডার এ ডেমোক্রেটিক কনস্টিটিউশন। অর্থাৎ কি 1848 সালের উদারনৈতিক প্রত্যাশার, হ্যাঁ বলতে পারো উদারনৈতিক যে প্রত্যাশার যে একটা মানে বহিঃপ্রকাশ ছিল, যাতে অনেক জার্মানভাষী রাজত্বকে, হ্যাঁ, জার্মান প্রজাতান্ত্রিক সংবিধানের অধীনে এনে, হ্যাঁ, একটা রাষ্ট্ররাজ্য গঠনের একটা চেষ্টা হয়েছিল আর কি, ঠিক আছে। বলছে হোপস ইন 1848 টু ইউনিফাই দ্য নিউমেরাস জার্মান স্পিকিং প্রিন্সিপালিটিস, অর্থাৎ বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন ভাষার জার্মান, মানে জার্মানিতে যে বিভিন্ন ভাষাভাষীর মানুষ ছিল, ঠিক আছে, বিভিন্ন ভাষার যে জনগণ ছিল, তাদেরকে সংঘবদ্ধ করার একটা চেষ্টা হলো, ঠিক আছে, কিসের আন্ডারে ডেমোক্রেটিক কনস্টিটিউশন, অর্থাৎ একটা প্রজাতান্ত্রিক সংবিধানের অধীনে এনে তাদেরকে সংঘবদ্ধ করা বা তাদেরকে রাষ্ট্ররাজ্যে পরিণত করার একটা চেষ্টা হচ্ছিল। ফলোয়িং দ্য জার্মান পিপলস আর দ্য পিপলস অফ অস্ট্রিয়ান, মানে জার্মানিকে অনুসরণ করে, মানে জার্মানি তখনও কিন্তু একটা রাষ্ট্ররাজ্যে পরিণত হয়নি, যখন ওই মূর্তিটার কথা দেখিয়েছে, যে ছবিটার কথা দেখিয়েছে, তার পাশ দিয়ে যখন জার্মানি আসছে ফ্রান্সের পিছনে পিছনে, ফ্রান্স তারপরে জার্মানি ফ্রান্সের পিছনে আসছে, এবং জার্মানি কিন্তু তখনও আসেনি, একটা রাষ্ট্ররাজ্যে পরিণত হয়নি, ঠিক আছে। তারপরে জার্মানি কি একটা রাষ্ট্ররাজ্যে পরিণত হওয়ার একটা চেষ্টা করছে, একটা প্রজাতান্ত্রিক সংবিধানের অধীনে আসতে চাইছে, এবং তাদেরকে জার্মানিকে কারা অনুসরণ করছে, আবার দেখো পুরো স্টেজ বাই স্টেজ। প্রথমে আছে কারা, প্রথমে আছে সুইজারল্যান্ড, ইউনাইটেড স্টেট এবং সুইজারল্যান্ড, তারপরে আছে কারা, তারপরে আছে ফ্রান্স, তারপরে আছে কারা, তারপরে আছে জার্মানি, এবং জার্মানিকে কারা অনুসরণ করছে এবার দেখো, হ্যাঁ, জার্মানিকে কারা অনুসরণ করছে, ফলোয়িং দ্য জার্মান পিপলস আর দ্য পিপলস অফ অস্ট্রিয়ার মানুষরা, দি কিংডম অফ টু সিসিলিস, দুই সিসিলির মানুষরা, লম্বার্ডির মানুষরা, পোল্যান্ড, ইংল্যান্ড, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, রুশিয়ার মানুষরা তাদের অনুসরণ করছে। পরপর দেখো স্টেজ বাই স্টেজ আসছে, খুব সুন্দর বিষয়। বলছে তারপরে দেখো একটু পেজটা তুলে নিই। বলছে ফ্রম দ্য হেভেন্স অ্যাবাভ, উপর থেকে, মানে উপর থেকে মূর্তিটা দেখো, ঠিক ওপরে দেখো দেবতার যীশু খ্রিস্টের ছবি দেওয়া আছে। ফ্রম দ্য হেভেন্স অ্যাবাভ, উপর থেকে, খ্রিস্ট, সেন্টস, অ্যাঞ্জেলস গেজ আপন দ্য সিনস, মানে উপর থেকে যীশু খ্রিস্ট বলো, হ্যাঁ, যীশু খ্রিস্ট, বিভিন্ন সাধু বলো, হ্যাঁ, ফেরিস্তা, অর্থাৎ ফেরিস্তা বলতে পারো, সেন্টস, অ্যাঞ্জেলস, ফেরিস্তা, হ্যাঁ, তারা উপর থেকে দৃশ্যটা দেখছেন। দে হ্যাভ বিন ইউজড বাই দ্য আর্টিস্ট টু সিম্বলাইজড ফ্যাটার্নিটি, হ্যাঁ, সিম্বলাইজ ফ্যাটার্নিটি মানে হচ্ছে ব্রাদারহুড, অর্থাৎ একটা ভ্রাতৃত্ব, ঠিক আছে, সিম্বলাইজ ফ্যাটার্নিটি অ্যামং দ্য নেশন অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ কি বোঝাচ্ছে, দে হ্যাভ বিন ইউজড বাই দ্য আর্টিস্ট টু সিম্বলাইজড, হ্যাঁ, অর্থাৎ কি ফ্যাটার্নিটি অ্যামং দ্য নেশনস অফ দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে ফ্যাটার্নিটি অর্থাৎ ভ্রাতৃত্বের একটা প্রতীক হিসেবে, মানে শিল্পী এই সমস্ত চিত্রটাকে একটা ব্যবহার করেছেন, ঠিক আছে, যে বিশ্বের বিভিন্ন জাতির মধ্যে যে একটা সৌভ্রাতৃত্ব, একটা ফ্যাটার্নিটি আছে, সেটাকে তিনি তুলে ধরেছেন ছবিটার মধ্যে দিয়ে। তারপরে দেখো
This chapter will deal with many of the issues visualized by সরেউস in figure 1। বলছে এই অধ্যায়ে আমরা সরেউস দ্বারা দেখানো, হ্যাঁ, ভিজুয়ালাইজড দেখানো বিভিন্ন অনেকগুলো বিষয় নিয়ে আমরা আলোচনা করা হবে, বিষয় আলোচিত হবে। উইল মানে হবে, আলোচিত হবে। ডিউরিং দ্য 19th সেঞ্চুরি, 19 শতকে, ডিউরিং দ্য 19th সেঞ্চুরি ন্যাশনালিজম এমার্জড অ্যাজ এ ফোর্স। ন্যাশনালিজম মানে জাতীয়তাবাদ এমন একটা শক্তি হিসেবে ফোর্স এমার্জ অ্যাজ এ ফোর্স হুইচ ব্রট অ্যাবাউট সুইপিং, মানে যেটা হিসেবে আবির্ভূত হচ্ছে, যা, হ্যাঁ, হুইচ ব্রট অ্যাবাউট সুইপিং চেঞ্জেস ইন দ্য পলিটিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়ার্ল্ড অফ ইউরোপ, যা ইউরোপের রাজনৈতিক এবং মানসিক বিশ্বে ব্যাপক পরিবর্তন এনেছিল। ঠিক আছে, ওই যে চেঞ্জেস বলেছে, সুইপিং চেঞ্জেস ইন দ্য পলিটিক্যাল অ্যান্ড মেন্টাল ওয়ার্ল্ড। ঠিক আছে, পলিটিক্যাল মানে পরিবর্তন এনেছিল রাজনৈতিক এবং মানসিক দিকে, হ্যাঁ, অফ ইউরোপের। বলছে দি এন্ড রেজাল্ট অফ দিস চেঞ্জেস, মানে এর যে একটা শেষ ফলাফল, এন্ড রেজাল্ট মানে হচ্ছে একটা শেষ ফলাফল, চেঞ্জেস ওয়াজ দ্য এমার্জেন্স অফ দ্য নেশন স্টেট, হ্যাঁ, নেশন স্টেট ইন প্লেস অফ দ্য মাল্টিন্যাশনাল ডাইনেস্টি এম্পায়ার অফ ইউরোপ। ঠিক আছে, বলছে এর ফলাফল হিসেবে কি হচ্ছে দেখো, এমার্জেন্স অফ দ্য নেশন স্টেট ইন প্লেস, মানে কিসের জায়গায়, মানে ইউরোপে বহু মানে নেশন স্টেট মানে কি, মানে এখানে নেশন স্টেটের জায়গায় কি আসছে, নেশন স্টেট আসছে ইন প্লেস অফ মাল্টি ন্যাশনাল ডাইনেস্টি, মানে হচ্ছে যে বিভিন্ন বা বহু জাতীয় রাজবংশ ছিল তার জায়গায়। ঠিক আছে, যে বহু জাতীয় রাজবংশ ছিল, হ্যাঁ, তার জায়গায় কি হচ্ছে, নেশন স্টেট অর্থাৎ জাতি রাষ্ট্রের উত্থান হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, যে বহু ভাষাভাষী যে রাজতন্ত্র ছিল সেইগুলোর উচ্ছেদ ঘটছে, এবং তার জায়গায় নেশন স্টেট অর্থাৎ রাষ্ট্ররাজ্য বা জাতি রাষ্ট্রের উদ্ভব হচ্ছে বা ইনপ্লেস স্থান গ্রহণ করছে ন্যাশনাল মাল্টিন্যাশনাল ডাইনেস্টি, হ্যাঁ, ইউরোপ। বলছে দি কনসেপ্ট অ্যান্ড প্র্যাকটিস অফ এ মডার্ন স্টেট, দি কনসেপ্ট অ্যান্ড প্র্যাকটিস, মানে দি কনসেপ্ট অ্যান্ড প্র্যাকটিস অফ এ মডার্ন স্টেট, তার পেজটা একটু তুলে নিই। The concept and practice of a modern state in which a centralized power, মানে সেন্ট্রালাইজ, যেখানে একটা কেন্দ্রীয় শক্তি ছিল, হ্যাঁ, বলছে দি কনসেপ্ট অ্যান্ড প্র্যাকটিস, মানে এখানে যে একটা ধারণা এবং যে একটা অভ্যাসের কথা বলা হয়েছে, হ্যাঁ, কিসের ধারণা এবং অভ্যাসের কথা বলা হচ্ছে, হ্যাঁ, কিসের কথা বলা হচ্ছে দেখো, বলছে ইন হুইচে সেন্ট্রালাইজড পাওয়ার, হ্যাঁ, একটা যে কেন্দ্রীয় শক্তি ছিল, এক্সারসাইজড সোভারিজেন কন্ট্রোল ওভার এ ক্লিয়ারলি ডিফাইন্ড টেরিটরি, অর্থাৎ ইউরোপের যে দীর্ঘ সময় ধরে এমন এক ওই মডার্ন স্টেট আধুনিক রাজ্যের ধারণা বা যে একটা ধারণা এবং একটা প্র্যাকটিস হচ্ছিল, যে একটা অভ্যাস দেখা দিচ্ছিল, হ্যাঁ, যাতে স্পষ্টভাবে কি হচ্ছে, ডিফাইন টেরিটরি মানে নির্দিষ্ট অঞ্চলের উপর একটা সেন্ট্রালাইজড পাওয়ার, একটা কেন্দ্রীয় শক্তির ক্ষমতা প্রতিষ্ঠিত ছিল। ঠিক আছে, মানে বিভিন্ন রাষ্ট্রের ওপর, অর্থাৎ কি নির্দিষ্ট অঞ্চলের ওপর একটা কেন্দ্রীয় শক্তির ক্ষমতা প্রতিষ্ঠার বিষয়টা এখানে উঠে আসছে। বাট কিন্তু ঠিক আছে, সোভারেন কন্ট্রোল ওভার এ ক্লিয়ার ডিফাইন্ড টেরিটরি হ্যাড বিন ডেভেলপ ওভার এ লং পিরিয়ড অফ টাইম ইন ইউরোপ, দীর্ঘ সময় ধরে ইউরোপে এটা প্রচলিত ছিল, দীর্ঘ সময় ধরে ইউরোপে এটা প্রচলিত ছিল। তারপরে দেখো, বাট এ নেশন স্টেট, কিন্তু একটা নেশন স্টেটের, একটা জাতি রাষ্ট্রের বা একটা রাষ্ট্ররাজ্যের ক্ষেত্রে কি হবে দেখো, নেশন স্টেট ওয়াজ ওয়ান ইন হুইজ দ্য মেজরিটি অফ ইটস সিটিজেন, যেখানে তাদের নাগরিকদের একটা মানে মেজরিটি থাকবে, হ্যাঁ, বেশিরভাগ নাগরিকরাই সেখানে থাকবে, হ্যাঁ, মেজরিটি অফ ইটস সিটিজেন অ্যান্ড নট অনলি ইটস রুলার্স, মানে কেবলমাত্র সেখানে শাসকরাই নয়, বরং সেখানে নাগরিকরাও, হ্যাঁ,
কি ব্যাপারটা হচ্ছে দেখো, নাগরিকরাও কেম টু ডেভেলপ, কি করবে, হ্যাঁ, কেম টু ডেভেলপ এ সেন্স অফ কমন আইডেন্টিটি, তাদেরও একটা সাধারণ ধারণা, সাধারণ পরিচয়, আইডেন্টিটি মানে পরিচয়, তাদেরও একটা সাধারণ পরিচয় হবে। অ্যান্ড শেয়ার্ড হিস্ট্রি, অর্থাৎ তাদের একটা স্বীকৃত ইতিহাস থাকবে। অর অর ডিসেন্ট, এবং একটা ডিসেন্ট মানে কি, একটা বংশগত ঐতিহ্যের একটা ভাবনা থাকবে তাদের মধ্যে। ঠিক আছে, অর্থাৎ কি আমরা দেখলাম যে জাতীয়রা একটা যে ক্ষুদ্র ক্ষুদ্র বহু ভাষাভাষী মানুষদিকে নিয়ে বিভিন্ন স্থানে বিভিন্ন শক্তি যখন ছিল, তার পরিবর্তে কি হচ্ছে, যে জাতীয় রাষ্ট্র একটা সেন্ট্রালাইজড পাওয়ার, ঠিক আছে, একটা জাতীয় রাষ্ট্রের একটা উদ্ভব হচ্ছে, এবং সেখানে শুধুমাত্র একজন শাসকই নয়, সেখানে জনসাধারণেরও বা নাগরিকদেরও একটা সাধারণ পরিচয়, হ্যাঁ, তাদের একটা স্বীকৃত ইতিহাস, এবং তাদের বংশগত একটা ধারণাও সেখানে, বংশগত একটা ঐতিহ্যও সেখানে থাকছে। বলছে দিস কমননেস ডিড নট এক্সিস্ট ফ্রম টাইম ইমমেমোরিয়াল, তবে এই বিষয়টা না বেশি দিন স্থায়ী হয়নি। ইট ওয়াজ ফরগেট থ্রু স্ট্রাগেলস, মানে ইট ওয়াজ ফরগেট টু স্ট্রাগেল, এটা একটা সমস্যার মধ্যে পড়তে হয়েছিল এই বিষয়টাকে। হ্যাঁ, ফরগেট টু স্ট্রাগেল বলছে মানে কি, ইট ওয়াজ ফরগেট টু স্ট্রাগেল থ্রু দ্য অ্যাকশন অফ লিডার্স অ্যান্ড দ্য কমন পিপল, অর্থাৎ কি মানে কি বিষয়টা, মানে এই যে ধারণাটা এটা চিরকাল ছিল না বলা যেতে পারে, আর কি এটি সংগ্রাম এবং নেতা এবং সাধারণ মানুষের সমন্বয়ে গঠিত হয়েছিল। ফরগেট মানে হচ্ছে এখানে একটা সমন্বয়, ঠিক আছে, ফরগেট মানে সমন্বয়, কিসের সমন্বয়ে গঠিত হচ্ছে, যে সাধারণ মানুষের মানে কিসের সমন্বয়, সেখানে তাদের একটা সংগ্রাম, স্ট্রাগেল, হ্যাঁ স্ট্রাগেল বলেছে দেখো, থ্রু স্ট্রাগেল, থ্রু দ্য অ্যাকশান, মানে সেখানে অ্যাকশান মানে কি, এখানে বিভিন্ন পদক্ষেপ, অ্যাকশন অফ লিডার্স মানে সে নেতৃত্বের বিভিন্ন পদক্ষেপ, এবং কমন পিপল এবং সাধারণ মানুষ, এই তিনটে সমন্বয়ে সেখানে সমন্বয় দেখা যাচ্ছে, এই তিনটে বিষয়ে সমন্বয় দেখা যাচ্ছে। ঠিক আছে, বলছে দিস চ্যাপ্টার কমন দিস চ্যাপ্টার উইল লুক অ্যাট দ্য ডাইভার্স প্রসেসেস থ্রু হুইচ নেশন স্টেটস অ্যান্ড ন্যাশনালিজম কেম ইন টু বিগিনস ইন 19th সেঞ্চুরি ইউরোপ, অর্থাৎ কি মানে এই অধ্যায়ে কি দেখা যাচ্ছে দেখো, বলছে দিস চ্যাপ্টার উইল লুক অ্যাট দ্য ডাইভার্স প্রসেসেস, হ্যাঁ মানে যে ডাইভার্স প্রসেসেস মানে কি বিভিন্ন প্রতিক্রিয়ার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে, হ্যাঁ, ড্রাইভার প্রসেসেস হুইচ নেশন স্টেট প্রসেসেস থ্রু হুইচ নেশন স্টেট মানে যেগুলির উপর ভিত্তি করে, হ্যাঁ নেশন স্টেট অর্থাৎ জাতিরাষ্ট্র, হ্যাঁ নেশন স্টেট এবং ন্যাশনালিজম জাতিরাষ্ট্র এবং জাতীয়তাবাদ, জাতীয়তাবাদ কেম ইনটু বিগিন মানে মানে জাতীয়তাবাদের প্রতিষ্ঠা হচ্ছে বা জাতীয়তাবাদ স্থাপিত হচ্ছে, জাতীয়তাবাদের আহ্বান হচ্ছে ইন 19th সেঞ্চুরি ইউরোপ, 19 শতকের ইউরোপে, অর্থাৎ 19 শতকের ইউরোপে যে সরি 19th সেঞ্চুরি ইউরোপ, অর্থাৎ 19 শতকের ইউরোপে যে জাতীয়তাবাদের যে জাতিরাষ্ট্র এবং জাতীয়তাবাদ প্রতিষ্ঠা হচ্ছে, সেই বিষয়টা এখানে বলা হলো। এখানে আমরা ছোট ছোট দুটো জিনিস একটু দেখে নেবো, দেখো কতগুলো জিনিস দেখবো। অ্যাবসোলিউটিস্ট মানে হচ্ছে লিটারালি এ গভর্নমেন্ট অর সিস্টেম, মানে সাধারণভাবে বা আক্ষরিক অর্থে এ গভর্নমেন্ট অর সিস্টেম একটা সাধারণ সরকার এবং শাসন ব্যবস্থা, সিস্টেম অফ রুল দ্যাট হ্যাজ নো রেস্ট্রেন্ট, অর্থাৎ যার কোনো মানে সীমা থাকে না, যার কোনো বাঁধা ধরা গণ্ডি থাকে না, অন দ্য পাওয়ার এক্সারসাইজ মানে যার ক্ষমতার কোনো বাঁধা ধরা গণ্ডি থাকে না, মানে যে সীমাহীন ক্ষমতার অধিকারী। ইন হিস্ট্রি ইতিহাসে দি টার্ম রেফার্স টু এ ফর্ম অফ মোনার্কিক্যাল গভর্নমেন্ট দ্যাট ওয়াজ সেন্ট্রালাইজড, অর্থাৎ কি ইতিহাসে কি দেখা যাচ্ছে, দি টার্ম রেফার্স মানে এই শব্দটি রেফার করছে, দেখো কি রেফার করছে, টু এ ফর্ম অফ মোনার্কিক্যাল গভর্নমেন্ট মানে এক ধরনের রাজতান্ত্রিক সরকারকে বোঝাচ্ছে, হ্যাঁ যা হুইচ মোনার্কিক্যাল গভর্নমেন্ট দ্যাট যেটি কি সেন্ট্রালাইজ যেটি অতিরিক্ত কেন্দ্রীকৃত, হ্যাঁ মিলিটারাইজড মানে হচ্ছে সামরিক বলশালী, অ্যান্ড রিপ্রেসিভ অর্থাৎ কি ক্ষমতা সম্পন্ন বা দমনকারী, রিপ্রেসিভ মানে হচ্ছে দমনকারী, অর্থাৎ এক কথায় কি বলা যাবে যে
এমন একটি সরকার বা শাসন ব্যবস্থা যার ক্ষমতা সীমাহীন, মানে যা সীমাহীন ক্ষমতার অধিকারী। হ্যাঁ, এবং বলছে যেখানে যেখানে একটি মানে কেন্দ্রীকৃত সরকার থাকবে, অতিরিক্ত মাত্রায় কেন্দ্রীকরণ থাকবে সেখানে, এবং সামরিক বলশালী সরকার হবে সেটি, এবং দমনকারী হবে। সেরকম সরকার বা শাসন ব্যবস্থাকে অ্যাবসলিউটিস্ট বলা হয়। দেখো ইউটোপিয়ানটা আগে বলে দিয়েছি, এ ভিশন অফ এ সোসাইটি দ্যাট ইজ সো আইডিয়াল, মানে খুবই আদর্শ ভিত্তিক একটা সমাজ যেখানে দ্যাট ইট ইজ আনলাইকলি টু অ্যাকচুয়াল এক্সিস্ট, যেখানে সরকারের কোনো অস্তিত্ব থাকে না বা সরকারের অস্তিত্ব ছিল না বলা যেতে পারে। তারপরে দেখো আর্নেস্ট রেনেন কি বলছে? রেনেন বলছেন যে হোয়াট ইজ এ নেশন, মানে অর্থাৎ কি, মানে এখানে নেশন মানে জাতি কি বা রাষ্ট্র কি সেটা সম্পর্কে তিনি বলছেন। দেখো জাতি কি বলছে, ইন এ লেকচার ডেলিভার্ড অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ সরবোন, অর্থাৎ সরবোন বিশ্ববিদ্যালয়ে একটা বক্তৃতা দেওয়ার সময় ইন 1882 1882 সালে দি ফ্রেঞ্চ ফিলোসফার, ফরাসি দার্শনিক ছিলেন তিনি, ফ্রেঞ্চ ফিলোসফার রেনেন আউটলাইন্ড হিজ আন্ডারস্ট্যান্ডিং অফ হোয়াট মেক্স এ নেশন, মানে সেখানে তিনি কি বোঝাতে চাইলেন যে রাষ্ট্রের নিজস্ব রূপরেখা, ঠিক আছে, হোয়াট মেক্স এ নেশন মানে রাষ্ট্র কীভাবে তৈরি হয়, হ্যাঁ, বা রাষ্ট্রের রূপরেখা কি, আউটলাইন হিজ আন্ডারস্ট্যান্ডিং, মানে বুঝিয়েছিলেন রাষ্ট্রের পরিচয় কি, রাষ্ট্রের রূপরেখা কি। বলছে দি লেকচার সাবসিকুয়েন্টলি পাবলিশড অ্যাজ এ ফেমাস এসে এন্টাইটেল, মানে পরবর্তীকালে তার এই বক্তৃতা, হ্যাঁ, একটা প্রবন্ধ রূপে ছাপা হয়েছিল, যার শীর্ষকটা কি ছিল, কুইনি নেশন, অর্থাৎ কি হোয়াট ইজ এ নেশন, হ্যাঁ, হোয়াট ইজ এ নেশন। বলছি ইন দিস এসে, এই এসেতে, এই প্রবন্ধটিতে রেনেন ক্রিটিসাইজ দ্য নোশন, বলছে ক্রিটিসাইজ দ্য নোশন সাজেস্টেড বাই আদার্স, অর্থাৎ এই প্রবন্ধটিতে রেনেন অন্যান্যদের দ্বারা প্রদত্ত ধারণা সমালোচনা করেছেন, ঠিক আছে, ক্রিটিসাইজ করলেন বাই আদার্স দ্যাট এ নেশন ইজ ফর্মড বাই এ কমন ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, অন্যান্যদের দ্বারা যেটা অন্যান্যদের ধারণার সমালোচনা করলেন। কি সমালোচনা করলেন তিনি? হ্যাঁ, বাই এ কমন ল্যাঙ্গুয়েজ, রেস, রিলিজিয়ন অর টেরিটরি ওয়াজ এ নেশন, ঠিক আছে, টেরিটরি মানে রাষ্ট্রর একটা নিজস্ব ভাষা, বর্ণ এবং ধর্ম বা অঞ্চল দ্বারা গঠিত, ঠিক আছে, এইটা একটা বিষয়টা সমালোচনা তিনি করলেন। বলছে ওয়াজ এ নেশন ইজ দ্য কালমিনেশন অফ এ লং পাস্ট অফ এন্ডেভোর, ঠিক আছে, এন্ডেভোর, অর্থাৎ কি এন্ডেভর মানে এখানে একটা এফোর্ট বা চেষ্টা। বলছে একটি রাষ্ট্রের একটা দীর্ঘ বলতে গেলে কি বলা যাবে, ইন দিস এসে রেনেন ওইটা হলো, তারপরে দেখো বলছে এ নেশন ইজ এ কালমিনেশন অফ এ লং পাস্ট, মানে একটা নেশন, একটা জাতির একটা দীর্ঘ ইতিহাস আছে, ঠিক আছে, একটা দীর্ঘ ইতিহাস আছে, কালমিনেশন অফ এ লং পাস্ট অফ এন্ডেভোর্স মানে তাদের একটা চেষ্টা বা তাদের একটা সংগ্রামের কাহিনী আছে, স্যাক্রিফাইস অ্যান্ড ডিভোশন, এবং তাদের ত্যাগ এবং নিষ্ঠা, ঠিক আছে, এর একটা বিষয় এখানে বলা হলো। একটা রাষ্ট্রের একটা এইসব বিষয়গুলো একটা রয়েছে, তাদের একটা সংগ্রামের ইতিহাস আছে, তাদের ত্যাগ তিতিক্ষা বা তাদের একটা নিষ্ঠা প্রভৃতি বিষয় এখানে আছে একটা নেশনের ক্ষেত্রে। এ হিরোইক পাস্ট, গ্রেট মেন গ্লোরি, দ্যাট ইজ দ্য সোশ্যাল ক্যাপিটাল আপন, বলছে হিরোইক পাস্ট মানে একটা হিরোইক পাস্ট মানে এখানে বীরত্বপূর্ণ অতীত, ঠিক আছে, গ্রেট মেন মহাপুরুষদের কথা, হ্যাঁ, গ্রেট মেন গ্লোরি তাদের গৌরব, এবং বলছে দ্যাট ইজ সোশ্যাল ক্যাপিটাল, হ্যাঁ, এবং এটি সেই সামাজিক সোশ্যাল ক্যাপিটাল মানে সামাজিক মূল্যবোধ, আপন হুইচ ওয়ান বেসিস এ ন্যাশনাল আইডিয়া, যার উপর ভিত্তি করে একটা ন্যাশনাল আইডিয়া, জাতীয় ধারণা তৈরি হয়। টু হ্যাভ কমন গ্লোরিজ ইন দ্য পাস্ট, হ্যাঁ, মানে কমন গ্লোরিজ অতীতের একটা সাধারণ গৌরব অর্জন, ঠিক আছে, টু হ্যাভ কমন গ্লোরিজ ইন দ্য পাস্ট, টু হ্যাভ এ মানে কি আছে, অতীতের একটি সাধারণ গৌরব অর্জনের বিষয় আছে, টু হ্যাভ এ কমন উইথ
উইল ইন দ্য প্রেজেন্ট, বর্তমান সময়ের একটা সাধারণ ইচ্ছা। হ্যাঁ, উইল মানে এখানে বোঝাচ্ছে হ্যাঁ বর্তমান সময়ের একটা অস্তিত্ব। হ্যাঁ, টু হ্যাভ পারফর্ম গেট ডিডস টুগেদার। হ্যাঁ, মানে গেট ডিডস টুগেদার মানে কি, এখানে বলছে একসাথে হ্যাঁ দুর্দান্ত বলা যেতে পারে, দুর্দান্ত কর্ম সম্পাদন করা, অর্থাৎ গ্রেট ডিড, একসাথে টুগেদার একসাথে। হ্যাঁ, গ্রেট ডিড মানে দুর্দান্ত কর্ম সম্পাদন, এই বিষয়টা এখানে আছে। টু উইশ টু পারফর্ম স্টিল মোর মানে আরও বেশি করে সম্পাদন করার একটা ইচ্ছা, স্টিল মোর আরও বেশি করে। দিজ আর দ্য এসেন্সিয়াল কন্ডিশন অফ বিগিন এ পিপিল, এইগুলোই হচ্ছে মানুষের মানে মানুষ হওয়ার বা জনসমাজের প্রয়োজনীয় শর্ত। ঠিক আছে, জনসমাজের প্রয়োজনীয় শর্তগুলো তাহলে কি, যদি এক কথায় বলা যায় যে জনসমাজের মধ্যে একটা তাদের দীর্ঘ একটা সংগ্রামের কাহিনী আছে, তাদের ত্যাগ, তাদের নিষ্ঠার বিষয় আছে বিভিন্ন, তাদের শৌর্য বীর্য, তাদের একটা মহান অতীত, তাদের পূর্বপুরুষ, তাদের মহাপুরুষদের গৌরব, হ্যাঁ, এবং সামাজিক মূল্যবোধ প্রভৃতি সমস্ত কিছু রয়েছে। এই সব কিছু নিয়ে জনসমাজ গঠিত, অর্থাৎ জনসমাজ এবং নেশন আস্তে আস্তে গঠিত হচ্ছে। ঠিক আছে, বলছে এ নেশন ইজ দেয়ারফর এ লার্জ স্কেল সলিডারিটি। সলিডারিটি মানে হচ্ছে কি, সলিডারিটি মানে হচ্ছে একতা বলা যেতে পারে, সলিডারিটি মানে ইউনিটি বলা যেতে পারে। এ নেশন ইজ দেয়ারফর এ লার্জ স্কেল সলিডারিটি, অর্থাৎ একটি রাষ্ট্রের একটি বৃহৎ লার্জ স্কেল বা বৃহৎ ও ব্যাপক আকারে সংহতি বজায় ছিল। ঠিক আছে, সংহতি বজায়ের বিষয়টা বলা হচ্ছে। ইজ এ ডেলি প্লেবিসাইড, হ্যাঁ, ইজ এ ডেলি প্লেবিসাইড মানে হচ্ছে গণভোট। ঠিক আছে, ডেলি প্লেবিসাইড ইনহ্যাবিটেন্টস, যেখানে কি প্রত্যহ গণভোট ছিল। ঠিক আছে, এখানে প্রত্যহ গণভোট দেওয়া হতো। বলছি ইফ এনি ওয়ান হ্যাজ দ্য রাইট টু বি ইটস, ইফ এনি ওয়ান মানে ইফ এনি ওয়ান, তার মধ্যে, ঠিক আছে, ইফ এনি ওয়ান হ্যাজ দ্য রাইট টু বি ইটস এ প্রোভেন্স ইজ ইটস কনসাল্টেড, মানে যদি, হ্যাঁ যদি কি বলা যেতে পারে, যদি মানে কনসাল্ট মানে তার মধ্যে প্রদেশের মানে প্রদেশের সাথে বা কারোর সাথে যদি কোনো পরামর্শ করার অধিকার থাকে, তাহলে সেটা কাদের সাথে করবে, তাহলে সেটা হ্যাঁ সেটা ইনহ্যাবিটেন্টদের সাথে করবে। হ্যাঁ, বলছি ইট ইজ দ্য ইনহ্যাবিটেন্ট, তাহলে সেটা হচ্ছে পরামর্শ করবে কাদের সাথে, পরামর্শ করবে সেখানের বাসিন্দাদের সঙ্গে, অন্য কোনো বাইরের দেশের বা অন্য কোনো কারোর সাথে নয়, সেখানের বাসিন্দাদের সঙ্গেই পরামর্শ করবে একটা মানে জাতি বা একটা জাতীয় রাষ্ট্র। ঠিক আছে, এ নেশন নেভার হ্যাজ এনি রিয়েল ইন্টারেস্ট ইন অ্যানেক্সিং অর হোল্ডিং অন, বলছি একটা রাষ্ট্রের, হ্যাঁ মানে একটা রাষ্ট্রের মানে এ নেভার যদি এটা বলা যায়, বলছে আরেকবার দেখো, এ নেশন নেভার হ্যাজ এনি রিয়েল ইন্টারেস্ট, একটা মানে কোনো মানে একটা রাষ্ট্রের মানে একটা নেভার হ্যাজ এনি রিয়েল ইন্টারেস্ট মানে কোনো একটা সদিচ্ছা থাকবে না ইন অ্যানেক্সিং অর হোল্ডিং। ঠিক আছে, অ্যানেক্সিং অর হোল্ডিং অন দ্য কান্ট্রি এগেনস্ট ইটস উইল, অর্থাৎ কি মানে এগেনস্ট মানে বিরুদ্ধে যাওয়ার বিষয়টা বলা হচ্ছে, মানে রাষ্ট্রের অস্তিত্ব, হ্যাঁ মানে যে রাষ্ট্রের অস্তিত্বের বিরুদ্ধে যাবে, হ্যাঁ অস্তিত্বের বিরুদ্ধে যে ইচ্ছার বিরুদ্ধে অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি রাষ্ট্রের বাস্তবে কোনো ইচ্ছা থাকবে না, অর্থাৎ কি সেখানের বাসিন্দাদের ইচ্ছার বিরুদ্ধে যাওয়া এবং ইচ্ছার বিরুদ্ধে যে হ্যাঁ রাষ্ট্র যে গড়ে উঠবে সেরকম কোনো বিষয় এখানে থাকবে না। ঠিক আছে, সেটাই বলা হচ্ছে, একটু বুঝতে হবে বিষয়টা। বলছে দি এক্সিস্টেন্ট অফ নেশন ইজ এ গুড থিং এ নেসেসিটি ইভেন্ট, মানে রাষ্ট্রের অস্তিত্ব ছিল কি একটা ভালো বিষয় এবং এর প্রয়োজনীয়তাও ছিল। ঠিক আছে, নেসেসিটি ইভেন্ট এবং এর প্রয়োজনীয়তাও ছিল। দেয়ার মানে রাষ্ট্রের অস্তিত্ব ইজ এ গ্যারান্টি অফ লিবার্টি, রাষ্ট্রের অস্তিত্ব কিসের গ্যারান্টি দেয়, স্বাধীনতার গ্যারান্টি দেয়, অর্থাৎ রাষ্ট্র কি রাষ্ট্র স্বাধীনতার গ্যারান্টি দেয়। হুইচ উড বি লস্ট ইফ দ্য ওয়ার্ল্ড হ্যাড অনলি ওয়ান ল অ্যান্ড অনলি ওয়ান মাস্টার, অর্থাৎ কি যদি বিশ্বে একটি আইন থাকে এবং কেবল একটি মালিক থাকে তবে স্বাধীনতা বিলোপ ঘটবে। যদি বিশ্বে বলেছে বিষয়টা বুঝো, বিশ্বে যদি একজন মালিক এবং
একটি আইন থাকে তাহলে কিন্তু কি সেখানে স্বাধীনতা থাকবে? সেখানে কখনোই সেখানে স্বাধীনতা থাকবে না, সেখানে লিবার্টি কখনোই থাকবে না, গ্যারান্টি অফ লিবার্টি অর্থাৎ স্বাধীনতার গ্যারান্টি সেখানে কখনোই থাকবে না। তার জন্য কি, তার জন্যে ওইগুলোকে সরাতে হবে। তারপরে দেখো এখানে প্লেবিসাইড কথাটা একটু বলে দিই। গণভোট আমরা আগেই বলেছি। প্লেবিসাইড কি বলছে, এ ডাইরেক্ট ভোট বাই হুইচ অল দ্য পিপল অফ এ রিজিয়ন অ্যান্ড আর আস্কড টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট এ প্রপোজাল। অর্থাৎ কি একটা গণভোট, হ্যাঁ একটা গণভোট যেখানে কি হচ্ছে দেখো, এ ডাইরেক্ট ভোট বাই হুইচ অল পিপলস অফ এ রিজিয়ন, মানে কোনো অঞ্চলের মানুষ মানে লোকেরা, হ্যাঁ লোকেরা ভোট দিচ্ছে। আর আস্কড মানে লোকেদিকে, পিপল অফ এ রিজিয়ন আর আস্কড টু অ্যাকসেপ্ট অর রিজেক্ট এ প্রপোজাল, মানে গণভোট তো দেবে, লোকেরা গণভোট দেবে এবং তাদেরকে কিসের ক্ষেত্রে মতামত বা কিসের ভিত্তিতে বা কিসের ওপর এই লোকেরা গণভোট দেবে, সেটা হচ্ছে কোনো প্রস্তাব প্রত্যাখ্যান বা অস্বীকার, ঠিক আছে, বা গ্রহণ। কোনো প্রস্তাব গ্রহণ এবং অস্বীকার করার ক্ষেত্রে যে প্রত্যক্ষ ভোটদান বা প্রত্যক্ষ মতদান, সেটাই হচ্ছে প্লেবিসাইড। অর্থাৎ এক কথায় কি, কোনো অঞ্চলের সমস্ত লোকেরা একটি প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান করার জন্য যে প্রত্যক্ষ মতদান বা ভোট দান করে থাকে তাকে প্লেবিসাইড বা গণভোট বলে। এরপর আমরা দেখো চলে এসেছি আমরা দি ফ্রেঞ্চ রেভলিউশন অ্যান্ড দ্য আইডিয়া অফ দ্য নেশান, এইটা আমরা এরপরে পড়বো। বলছে দি ফার্স্ট ক্লিয়ার এক্সপ্রেশন অফ ন্যাশনালিজম, দি ফার্স্ট ক্লিয়ার এক্সপ্রেশন অফ ন্যাশনালিজম কেম উইথ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ইন 1789। অর্থাৎ কি, দি ফার্স্ট ক্লিয়ার এক্সপ্রেশন মানে জাতীয়তাবাদের স্পষ্ট অভিব্যক্তিটি ফরাসি বিপ্লবের সাথে 1789 সালে এসেছিল, এটা বলা যেতে পারে, ঠিক আছে। তারপরে দেখো, ফ্রান্স অ্যাজ ইউ উড রিমেম্বার ওয়াজ এ ফুল ফ্লেগড টেরিটোরিয়াল স্টেট ইন 1789। হ্যাঁ, অর্থাৎ কি তোমার মনে আছে, অর্থাৎ কি দেখো, অ্যাজ ইউ উড রিমেম্বার, তোমার হয়তো মনে আছে যে ইন 1789 1789 সালে, হ্যাঁ এক সম্পূর্ণ অ্যাবসলিউট মোনার্কি, সম্পূর্ণ একটা নিরঙ্কুশ রাজতন্ত্রের অধীনে, হ্যাঁ ফ্রান্স একটি আঞ্চলিক রাজ্য ছিল, ঠিক আছে, টেরিটোরিয়াল স্টেট ছিল ফ্রান্স একটা, এই যে টেরিটোরিয়াল স্টেট অর্থাৎ ফ্রান্স একটা আঞ্চলিক রাজ্য ছিল, ঠিক আছে, 1789 সালের 89 সালের আগে, ঠিক আছে, ফ্রান্স একটা রাজতন্ত্রের অধীনে বিভিন্ন অঞ্চলে রাজতন্ত্রের অধীনে, হ্যাঁ অঞ্চল ছিল। তারপরে দেখো কি হচ্ছে, স্টেট আন্ডার দ্য রুল অফ দ্য অ্যাবসলিউট মোনার্ক, বলছে মোনার্ক মানে রাজতন্ত্র। বলছে দি পলিটিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল চেঞ্জেস, পলিটিক্যাল রাজনৈতিক এবং সাংবিধানিক পরিবর্তন আসছে, দ্যাট কেম যেটা এসেছিল ইন দ্য ওয়েক অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, যেটা এসেছিল ফরাসি বিপ্লবের ফলে, লেড টু দ্য ট্রান্সফার অফ, কি পরিবর্তন আসছে তাহলে কি, 1789 সালে ফরাসি বিপ্লবের আগে ছিল রাজতন্ত্র, আর 1789 সালে ফরাসি বিপ্লবের পরে কি আসছে দেখো, কি আসছে, সেখানে কি থেকে কি আসছে, ছিল হচ্ছে ট্রান্সফার অফ সোভারেনিটি ফ্রম দ্য মোনার্কি মানে রাজতন্ত্র ছিল, টু কিতে আসছে, টু এ বডি অফ ফ্রেঞ্চ সিটিজেন, অর্থাৎ সেখানে কি ফরাসি নাগরিকদের একটা সংস্থায় পরিণত হচ্ছে বা ফরাসি নাগরিকদের ওপর ক্ষমতাটা আসছে। দি রেভলিউশন প্রোক্লেম দ্যাট The revolution proclaimed that it was the people who would henceforth constitute the nation and shape its dynasty, ঠিক আছে, বলছে দেখো, দি রেভলিউশন প্রোক্লেম দ্যাট মানে রেভলিউশন প্রোক্লেম দ্যাট কি মানে রেভলিউশন মানে বিপ্লব কি, প্রোক্লেম দ্যাট মানে ঘোষণা করছে কি, দেখো বিপ্লব ঘোষণা করেছিল যে যে ইট ওয়াজ দ্য পিপিল, যে ইট ওয়াজ দ্য পিপিল হু উড হেন্সফোর্থ কনস্টিটিউট, অর্থাৎ নাগরিকদের দ্বারাই কি হবে, নাগরিকদের কনস্টিটিউট দ্য নেশান মানে নাগরিকদের দ্বারা রাষ্ট্রের গঠন হবে, অ্যান্ড সেপ ইটস ডেস্টিনি অর্থাৎ এবং রাষ্ট্রের ভাগ্য নির্ধারিত হবে কাদের দ্বারা, নাগরিকদের দ্বারা। অর্থাৎ কি, নাগরিকদের দ্বারা, নাগরিকরা গুরুত্ব পাচ্ছে, বুঝতে পারলে, রাজতন্ত্র ছিল, রাজতন্ত্র থেকে নাগরিকদের উপর ক্ষমতা এলো, নাগরিকরাই সেখানে রাষ্ট্রের গঠনের দায়িত্ব পেল এবং তারাই রাষ্ট্রের ভাগ্য নিয়ন্তা হয়ে উঠল। খুব সুন্দর বিষয়। কি চেঞ্জ হয়েছিল ফরাসি বিপ্লবের আগে, কি ছিল ফরাসি বিপ্লবের পরে কি ছিল, আমরা এই চেঞ্জটা আমরা পরিষ্কার বুঝতে পারছি।
ঠিক আছে, এরপরে দেখো, ঠিক আছে, বলছে দি রেভলিউশন প্রোক্লেম, ঠিক আছে, এটা আমরা পরিষ্কার বুঝে গেছি। ফ্রম দ্য ভেরি বিগিনিং অফ দ্য ফ্রেঞ্চ রেভলিউশন ইন্ট্রোডিউস ভেরিয়াস মেজার্স অ্যান্ড প্র্যাকটিস। বলছে ফ্রম দ্য ভেরি বিগিনিং, অর্থাৎ কি ফরাসি বিপ্লবের সময় থেকেই আমরা কি দেখতে পাবো, বিগিনিং দ্য ফ্রেঞ্চ রেভলিউশনারিজ মানে ফরাসি বিপ্লবীরা ইন্ট্রোডিউস ভেরিয়াস মেজার্স, কী নিচ্ছে, বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে, মেজার্স অ্যান্ড প্র্যাকটিস বিভিন্ন অনুশীলন করছে, দ্যাট উড ক্রিয়েট এ সেন্স অফ কালেকটিভ আইডেন্টিটি। মানে একটা কালেকটিভ আইডেন্টিটি মানে কি না, ফরাসি জনগণের একটা সম্মিলিত পরিচয়ের একটা অনুভূতি তৈরি করার একটা চেষ্টা করছে, আইডেন্টিটি অ্যামংস দ্য ফ্রেঞ্চ পিপল, অর্থাৎ ফরাসি জনগণের একটা সম্মিলিত একটা ইউনাইটেড যে একটা পরিচয় সেটা গঠনের তারা চেষ্টা করছে। দি আইডিয়া অফ লা প্যাট্রি অর্থাৎ পিতৃভূমি এবং লা প্যাট্রি দি ফাদারল্যান্ড, ঠিক আছে, এ ফাদারল্যান্ড অ্যান্ড লে সিটোয়েন অর্থাৎ কি দি সিটিজেন নাগরিক, এমফাসাইজ দ্য নোশন অফ এ ইউনাইটেড কমিউনিটি অর্থাৎ কি ইউনাইটেড কমিউনিটি এনজয়িং ইকুয়াল রাইটস আন্ডার এ কনস্টিটিউশন, অর্থাৎ কি হচ্ছে দেখো, এই ধারণাগুলি সংবিধানের আওতায় মানে আন্ডার এ কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের আওতায় কি হচ্ছে না, একটি সংযুক্ত সম্প্রদায়ের সমান অধিকার ভোগ করার ধারণাকে জোর দিচ্ছে। ঠিক আছে, ইউনাইটেড কমিউনিটি এনজয়েড ইকুয়াল রাইটস আন্ডার এ কনস্টিটিউশন। ঠিক আছে, তাহলে ইউনাইটেড কমিউনিটি মানে সংযুক্ত একটা সম্প্রদায়, এনজয়িং ইকুয়াল রাইটস তারা একটা সমান অধিকার ভোগ করার বিষয়টা এখানে গুরুত্ব পাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখো এ নিউ ফ্রেঞ্চ ফ্ল্যাগ, সেখানে আবার কি আসছে, একটা নতুন ফরাসি পতাকা আসছে, ফরাসি পতাকা আসছে। দি ট্রাই কালার যেটা তিনটে রং তিরঙ্গা ওয়াজ চুজেন টু রিপ্লেস দ্য, কিসের জায়গা নিচ্ছে সেটি, রিপ্লেস দ্য রয়্যাল স্ট্যান্ডার্ড অর্থাৎ রাজকীয় পতাকার জায়গায় কি আসছে, ফরাসি জনগণের পতাকা আসছে। দি স্টেট জেনারেল ওয়াজ ইলেক্টেড বাই দ্য বডি অফ অ্যাক্টিভ সিটিজেন, স্টেট জেনারেলের নির্বাচন কি হচ্ছে, সেই জনগণের দ্বারা নির্বাচন হচ্ছে আবার। ঠিক আছে, এবং এর নাম পরিবর্তন হচ্ছে দেখো, দি রিনেম দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি, এর নাম পরিবর্তন হচ্ছে কি ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থাৎ জাতীয় পরিষদে এর নাম পরিবর্তনটা হলো, অর্থাৎ কি স্টেট জেনারেল নাম ছিল আগে এবং সেটা রাজতন্ত্রের আওতাভুক্ত ছিল, এখন কি হলো জনসাধারণ দ্বারা সেটা নির্বাচিত হবে। হ্যাঁ, নির্বাচিত হবে এবং তার নাম পরিবর্তন করে দেওয়া হলো কি ন্যাশনাল অ্যাসেম্বলি অর্থাৎ জাতীয় পরিষদ নাম রাখা হলো। বলছে নিউ হাইমস ওয়ার কম্পোস্ট ওথস টেকেন অ্যান্ড ম্যাট্রেস, ঠিক আছে, মাটিয়ার্স। ঠিক আছে, এখানে তাহলে কি হলো, এখানে তাহলে নতুন স্তব হাইমস রচিত হলো, ওথস নেওয়া হলো, শপথ নেওয়া হলো এবং মাটিয়ার্স মানে কি এখানে মানে মাটিয়ার্স বলছে কম কমমেমোরেটেড বলছি ইন অল দ্য নেম অফ দ্য নেশন, মানে এখানে মেটিয়ার্স মানে কি শহীদদের স্মরণ করা হচ্ছে বিষয়টা। ঠিক আছে, শহীদদের কথা বলা হচ্ছে। ঠিক আছে, অল ইন দ্য নেম অফ দ্য নেশন মানে সব কিছু রাষ্ট্রের নামে করা হচ্ছে। এ সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ওয়াজ পুট ইন প্লেস, মানে এখানে আবার কি আসছে না কেন্দ্রীয় একটা প্রশাসনিক ব্যবস্থা লাগু হচ্ছে। কেন্দ্রীয় সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম দেখো মার্কিং করে দিচ্ছি, ওয়াজ পুট ইন প্লেস অ্যান্ড ইট ফর্মুলেটেড ইউনিফর্ম লস, এটা কি করছে ফর্মুলেট করছে, অর্থাৎ কি এটা মানে ফর্মুলেট করা মানে কি এখানে মানে গঠন করা বা প্রণয়ন করা। ঠিক আছে, ফর্মুলেট করছে ইউনিফর্ম লস, একটা হচ্ছে মানে একটা হচ্ছে কি অভিন্ন বা এক আইন গঠনের একটা চেষ্টা হচ্ছে। ঠিক আছে, ইউনিফর্ম লস ফর অল সিটিজেন উইথিন দ্য টেরিটরি, অঞ্চলে থাকা বসবাসকারী সমস্ত মানুষদের জন্য এক আইন চালু হবে। ইন্টারনাল কাস্টমস ডিউটিস অ্যান্ড ডিউস ওয়ার অ্যাবলিশড, মানে যেটা অভ্যন্তরীণ কাস্টম ডিউটিস মানে হচ্ছে আমদানি রপ্তানি শুল্ক এবং বকেয়া বলছে ডিউ বকেয়া বিলুপ্ত করা হচ্ছে, বিলুপ্ত করা হচ্ছে। অফ ওয়েটস অ্যান্ড মেজার্স ওয়ার অ্যাডপ্টেড, মানে এক আইন এক কি হচ্ছে মানে এক ওজন এবং মাপার হচ্ছে এক সাধারণ ব্যবস্থা সেখানে চালু হচ্ছে। ঠিক আছে, এরপরে দেখো অ্যান্ড এ ইউনিফর্ম সিস্টেম রিজিওনাল ডায়ালেক্টস, মানে যে আঞ্চলিক ভাষাভাষী বা আঞ্চলিক উপভাষাগুলি ছিল, হ্যাঁ তাদেরকে কি হচ্ছে দেখো বলছে অ্যান্ড এ ইউনিফর্ম সিস্টেম ডায়ালেক্টস ওয়ার ডিসকারেজ, সেগুলোকে ডিসকারেজ করা হচ্ছে, সেগুলোকে অনুৎসাহিত করা হচ্ছে। অ্যান্ড ফ্রান্স, ঠিক আছে, এবার তার বদলে কি হচ্ছে অ্যাজ ইট
ঠিক আছে, অ্যাজ ইট ওয়াজ স্পোকেন অ্যান্ড রিটেন ইন প্যারিস, তার ফলে তার পরিবর্তে কি হচ্ছে, কি কাকে গ্রহণ করা হচ্ছে, প্যারিসের যে ভাষা বলা এবং লেখা হতো, স্পোকেন অ্যান্ড রিটেন ইন প্যারিস, বলা এবং লেখা হতো, সেটাকে গ্রহণ করেছে। বিকেম দ্য কমন ল্যাঙ্গুয়েজ অফ দ্য নেশান, সেটা মানে জাতির একটা বা রাষ্ট্রের একটা সাধারণ ভাষায় পরিণত হচ্ছে। ঠিক আছে, সেটা রাষ্ট্রের সাধারণ ভাষায় পরিণত হচ্ছে, অর্থাৎ প্যারিসের ভাষাটাকে তারা গ্রহণ করছে। ঠিক আছে, তারপরে দেখো, দি রেভলিউশনারিজ ফার্দার ডিক্লেয়ার দ্যাট, মানে বিপ্লবীর আবার আরও কি ঘোষণা করেছিল, ফার্দার ডিক্লেয়ার দ্যাট ইট ওয়াজ দ্য মিশন, আবার ঘোষণা করেছিল যে ইট ওয়াজ দ্য মিশন, এই মিশনটি মানে এই যে মানে এই মিশন মানে এই অভিযানটি অ্যান্ড দ্য ডেস্টিনি অফ দ্য ফ্রেঞ্চ নেশন টু লিবারেট দ্য পিপল অফ ইউরোপ ফ্রম ডেসপোটিজম, অর্থাৎ কি মানে মানে এটা আরও কি ঘোষণা করছে, দেখো ফরাসি রাষ্ট্রের লক্ষ্য এবং গন্তব্য ছিল কি, দেখো ইউরোপের জনগণকে স্বৈর শাসন থেকে মুক্ত করা, অর্থাৎ কি টু লিবারেল, অর্থাৎ স্বাধীন করা, দ্য পিপল অফ ইউরোপ, ইউরোপের মানুষকে ফ্রম ডেসপোটিজম, অর্থাৎ কি ডেসপোটিজম মানে এখানে এখানে কি বলা যেতে পারে, ডেসপোটিজম ডেসপোটিজম মানে বলা যেতে পারে স্বৈরতন্ত্র। ঠিক আছে, মানে অ্যাবসলিউটিজম, অর্থাৎ স্বৈরতন্ত্র থেকে মুক্ত করতে চাওয়া হয়েছিল ইউরোপের জনগণকে। ঠিক আছে, ডেসপোটিজম ইন আদার ওয়ার্ড, অন্যভাবে বলা যেতে পারে কি, ইন আদার ওয়ার্ডস টু হেল্প আদার পিপলস অফ ইউরোপ টু বিকাম নেশনস, এবং অন্য ভাষায় কি বলা যেতে পারে, যে ফ্রান্স ইউরোপের অন্যান্য মানুষদের রাষ্ট্র বা জাতি গঠনেও সাহায্য করেছিল। ঠিক আছে, সাহায্য করতে গিয়েছিল বা করবে, এই বিষয়টা বলা হলো। অর্থাৎ সেখানে স্বৈরতন্ত্র এক প্রকার রাজতন্ত্র যাচ্ছে, স্বৈরতন্ত্র বিলুপ্তি করছে, এই সব কিছু হচ্ছে। এরপরে দেখো, হ্যাঁ, বিকাম নেশন হয়ে উঠতে সাহায্য করবে ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলিকে। হোয়েন দ্য নিউজ অফ দ্য ইভেন্ট ইন ফ্রান্স, যখন খবরটা যখন ফ্রান্সের ঘটনার খবরটা ফ্রান্স পৌঁছালো দ্য ডিফারেন্ট সিটিজ অফ ইউরোপের বিভিন্ন শহরে স্টুডেন্টস অ্যান্ড আদার মেম্বার্স অফ এডুকেটেড মিডিল ক্লাস, মানে সেখানে তখন কি হলো, দেখো সেখানে শহরের শিক্ষার্থীরা এবং শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর অন্যান্য সদস্যরা কি করলো, বিজ্ঞান সেটিং আপ জ্যাকোবিন ক্লাব, দেখো অন্য কালিতে মার্কিং করা আছে, জ্যাকোবিন ক্লাব গঠন করলো। বলছে দেয়ার অ্যাক্টিভিটিস অ্যান্ড ক্যাম্পেন্স, তাদের অ্যাক্টিভিটিস কি, তাদের ক্রিয়াকলাপ এবং তাদের প্রচারগুলি কি হচ্ছে, ক্যাম্পেন্স প্রিপেয়ার দ্য ওয়ে ফর দ্য ফ্রেঞ্চ আর্মিজ, মানে তাদের ক্রিয়াকলাপগুলো ফরাসি সেনাবাহিনীর জন্য কি করছে, পথ তৈরি করছে, হ্যাঁ, পথ প্রস্তুত করছে। মুভড ইনটু, কোথায় যাওয়ার, মুভড ইনটু হল্যান্ড, কোথায় যাওয়ার না, মুভড ইনটু হল্যান্ড, সুইজারল্যান্ড, না হল্যান্ড, বেলজিয়াম, সুইজারল্যান্ড অ্যান্ড মার্চ অফ ইতালি, এবং ইতালির বিভিন্ন অঞ্চলে, মার্চ অফ ইতালি ইন 1790, অর্থাৎ কি অর্থাৎ হ্যাঁ, তাদের ওই কাজ এবং প্রচারগুলো ফরাসি সেনাবাহিনীর একটা পথ তৈরি করছে, কি যা 1790-এর দশকে ওই দেশগুলোতে মানে অঞ্চলে চলে এসেছিল, ইতালির বেশিরভাগ দেশেই, হ্যাঁ, এই তারা ফরাসি সেনাবাহিনী, হ্যাঁ, সেই জাতিরাষ্ট্র গঠনের জন্য তাদেরকে সাহায্যের জন্য তারা চলে গিয়েছিল। ঠিক আছে, তারা চলে গিয়েছিল। এরপরে দেখো কি আছে, ঠিক আছে, ক্যারি আইডিয়া অফ ন্যাশনাল অ্যাব্রোড, ঠিক আছে, ওই তাহলে বিদেশের ওই জায়গাগুলো। তারপরে কি, উইথ দ্য আউটব্রেক অফ দ্য রেভলিউশনারি ওয়ার্স, মানে এই যে ফলাফল যুদ্ধের, যে এর ফলে কি হলো, এর ফলে রেভলিউশনারি আউটব্রেকের ফলে কি হলো, দি ফ্রেঞ্চ আর্মিজ বিগ্যান টু ক্যারি দ্য আইডিয়া অফ ন্যাশনালিজম অ্যাব্রোড, এর ফলে কি ফরাসি সেনাবাহিনী বিদেশেও ওই আইডিয়া অফ ন্যাশনালিজম, জাতীয়তাবাদের যে ধারণা, সেই ধারণাটাকে বিদেশের মাটিতে তারা নিয়ে গেল। বলছে উইথিন দ্য ওয়াইড সোয়াথি অফ টেরিটরি, বলছে দ্যাট কেম আন্ডার হিজ কন্ট্রোল, অর্থাৎ মানে আন্ডার হিজ কন্ট্রোল, মানে কন্ট্রোল কার কন্ট্রোলে, নেপোলিয়ানের কন্ট্রোলে বলা হচ্ছে। দেখো বলছে নেপোলিয়ানের নিয়ন্ত্রণে আসা বিস্তীর্ণ অঞ্চলগুলির মধ্যে, হ্যাঁ, মানে তার নিয়ন্ত্রণে আসা উইথিন দ্য ওয়াইড সেকশন টেরিটরি কেম আন্ডার হিজ কন্ট্রোল, মানে তার নিয়ন্ত্রণে আসা অঞ্চলগুলির মধ্যে নেপোলিয়ান সেট অ্যাবাউট ইন্ট্রোডিউসিং মেনি অফ দ্য রিফর্মস, মানে নেপোলিয়ান যে মেনি অফ দ্য, মানে এমন অনেক সংস্কার সাধন করেছিলেন, হ্যাঁ, মেনি অফ দ্য রিফর্মস দ্যাট হি হ্যাড অলরেডি ইন্ট্রোডিউস ইন ফ্রান্স, যেগুলি
প্রচলন ফ্রান্সে অনেক আগে থেকেই শুরু হয়েছিল, ঠিক আছে, যেগুলির প্রচলন ফ্রান্সে অনেক আগে থেকেই শুরু হয়েছিল, নেপোলিয়ান যে সংস্কারগুলো করেছিলেন। এরপরে দেখো কি হচ্ছে, বলছে থ্রু এর এ রিটার্ন টু মোনার্কি, মানে সেখানে কি এবার দেখো কি হচ্ছে, নেপোলিয়ান কি করছে দেখো, বলছে থ্রু এ রিটার্ন মানে ফিরে যাচ্ছে টু মোনার্কি রাজতন্ত্রের দিকে, নেপোলিয়ান রাজতন্ত্রের দিকে ফিরে গিয়েছিল, মানে রাজতন্ত্রের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে কি হচ্ছে, নেপোলিয়ান 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 হ্যাড, বলছে নো ডাউট ডেস্ট্রয়েড ডেমোক্রেসি ইন ফ্রান্স, নেপোলিয়ান ফ্রান্সের গণতন্ত্রকে কিন্তু বিনষ্ট করতে আবার চলে এলো রাজতন্ত্রের প্রত্যাবর্তনের মাধ্যমে, ঠিক আছে। বাট ইন দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ড হি হ্যাড, কিন্তু বলছে কিন্তু ওই যেটি কি ওই যেটি প্রশাসনিক ক্ষেত্রে হ্যাড ইনকর্পোরেটেড রেভলিউশনারি প্রিন্সিপালস ইন অর্ডার টু মেক দ্য হোল সিস্টেম মোর রেশনাল অ্যান্ড এফিসিয়েন্ট, বলছে কি তবে প্রশাসনিক ক্ষেত্রে বিপ্লবী নীতিগুলিকে ইনকর্পোরেট মানে কি সংহত করেছিলেন, হ্যাঁ, এবং পুরো ব্যবস্থাটিকে আরও যুক্তিসংহত, হ্যাঁ, রেশনাল এবং এফিসিয়েন্ট এবং দক্ষ করে তুলেছিলেন, ঠিক আছে। এবং তিনি প্রশাসনিক ক্ষেত্রে তো সংস্কার করেছিলেন আমরা জানি, এবং তিনি একদিকে যেমন তিনি রাজতন্ত্রকে এবং গণতন্ত্রের বিনষ্ট করছেন, রাজতন্ত্রের প্রবর্তনের একটা চিন্তাভাবনা করছেন, কিন্তু অন্যদিকে তিনি প্রশাসনিক ক্ষেত্রেও বেশ কিছু সংস্কার সাধন করেছেন, হ্যাঁ, সেই বিষয়টা আবার একটু বলা হলো আর কি। এবারে খুব সুন্দর একটা জায়গা আসছে দেখো, দি সিভিল কোড অফ 1804, সিভিল কোড অফ 1804 বলছে ইউজুয়ালি নোন অ্যাজ নেপোলিয়ান কোড, এটা কি নামে পরিচিত, এটা নেপোলিয়ান কোড বা নেপোলিয়ানের আইন সংহিতা নামে পরিচিত। এতে কি বলা হচ্ছে দেখো, অল প্রিভিলেজেস ইকুয়ালিটি, অল প্রিভিলেজেস বেসড অন বার্থ, মানে কি এখানে জন্মের ভিত্তিতে বিশেষ অধিকারের অবসান হলো, জন্মের ভিত্তিতে বিশেষ অধিকার, অর্থাৎ কি যে রাজ পরিবারে জন্ম রাজা হলো, ঠিক আছে, বা বংশকৌলিনের দ্বারা ক্ষমতা লাভ, এই বিষয়টা উঠে যাচ্ছে। তারপরে কি হচ্ছে দেখো, এটা একটা হলো জন্মের ভিত্তিতে বিশেষ অধিকারের বিলুপ্তি। 2 নম্বর দেখো এস্টাবলিশড ইকুয়ালিটি, মানে সেখানে কি হলো ইকুয়ালিটি মানে কি সমতা, অর্থাৎ ইকুয়ালিটি বিফোর দ্য লস, অর্থাৎ আইনের দৃষ্টিতে সকলেই সমান, এই বিষয়টা হলো 2 নম্বর। অ্যান্ড সিকিউর দ্য রাইট টু প্রপার্টি, এবং সম্পত্তির অধিকারের স্বীকৃতি দেওয়া হলো, মানে সম্পত্তির অধিকার রক্ষা করা হলো, এই 3টে জিনিস করা হলো। তাহলে জন্মের ভিত্তিতে বিশেষ অধিকার বিলুপ্ত হলো, 2 নম্বর কি আইনের দৃষ্টিতে সকলেই সমান, এইটা একটা বিষয় এলো, আর একটা বিষয় কি সম্পত্তির অধিকার সুনিশ্চিত করা হলো, 3টে হলো, হ্যাঁ 3টে বিষয় হলো। This code was exported to the regions under French control, মানে হচ্ছে ফ্রেঞ্চ কন্ট্রোল, মানে এই আইনবিধি ফ্রান্সের নিয়ন্ত্রণাধীন ক্ষেত্রতে লাগু করা হয়েছিল, অর্থাৎ ফ্রান্সের যেসব জায়গায় নিয়ন্ত্রণ ছিল সেসব ক্ষেত্রে লাগু করা হয়েছিল। এরপরে দেখো এই 3টে বিষয় বললাম সিভিল কোডের, আরও কিছু বিষয় আছে, তাড়াতাড়ি তোমাদের একটু বলে দিই দেখো, যেগুলো তোমাদের বইয়ে নেই, সেগুলো আরেকটু বিষয় সিভিল কোড সম্পর্কে বলি। বলছে এইটা দেয়ার আর 2287 2287 রুলস, এটা 2287 রুলস ছিল, এবং এই রুলসগুলো বলছে দিস কোড অফ ল ইজ ডিভাইডেড ইন্টু 3টে ভাগে, সমস্ত এই ধারাগুলো রুলসগুলো 3টে ভাগে ভাগ করা হয়েছিল। একটা হচ্ছে সিভিল মানে দেওয়ানি, একটা ক্রিমিনাল মানে ফৌজদারি, আর একটা কমার্শিয়াল ল মানে হচ্ছে বাণিজ্যিক, ঠিক আছে, এইটা হলো। এবং 3টে শর্ত আমরা আগে বলেছি সিভিল কোডের, আরও 3টে শর্ত বলছি দেখো, একটা হচ্ছে রিলিজিয়াস টলারেন্স মানে ধর্মীয় সহিষ্ণুতা, একটা হচ্ছে এমপ্লয়মেন্ট ইন গভর্নমেন্ট সার্ভিস অ্যাকর্ডিং টু মেরিট, অর্থাৎ কি যোগ্যতার অনুযায়ী সরকারি চাকরিতে নিয়োগ, আর একটা কি রিকগনাইজেশন অফ রেভলিউশনারি ল্যান্ড সিস্টেম, অর্থাৎ কি বিপ্লবী ভূমি ব্যবস্থার স্বীকৃতি, আর একটা কি অ্যাবলিশন অফ ফিউডাল ইনইকুয়ালিটি সামন্ততন্ত্রের বিলুপ্তি। এই 4টে বিষয়, 4টে এবং আগের 3টে, মোট 7টা আমরা ফিচার্সের শর্ত, হ্যাঁ এই শর্ত আমরা বললাম সিভিল কোডের, ঠিক আছে। এরপরে আর এখানে একটা বিষয় বলি, লেফেবর বলে একজন হিস্টোরিয়ান, তিনি দি সিভিল কোডকে একটা বাইবেল অফ দ্য সোসাইটির সঙ্গে তুলনা করেছেন। দি সিভিল কোড বিকেম দ্য বাইবেল অফ দ্য সোসাইটি, লেফেবর তিনি বলেছেন। তারপরে দেখো ইন দ্য ডাচ রিপাবলিক ইন সুইজারল্যান্ড, মানে ডাচ প্রজাতন্ত্র ইন দ্য ডাচ রিপাবলিক মানে ডাচ প্রজাতন্ত্র ইন সুইজারল্যান্ড ইন ইতালি জার্মানি
হ্যাঁ, তার মানে কি ডাচ প্রজাতন্ত্র, সুইজারল্যান্ড, ইতালি, জার্মানিতে, হ্যাঁ জার্মানিতে নেপোলিয়ান সিম্পলিফাইড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশনস, নেপোলিয়ান কি করেছিল, প্রশাসনিক বিভাগকে সরলীকরণ করেছিল, সিম্পলিফাইড করেছিল, সরলীকরণ করেছিল, সহজ করেছিল, আইনি জটিলতা দূর করেছিল। হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিভিশন অ্যাবলিস্ট আর কি করেছিল, অ্যাবলিশ দ্য ফিউডাল সিস্টেম, এখানে সামন্ততন্ত্রের বিলুপ্ত করেছিল বা সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘটিয়েছিল, সামন্ততন্ত্রের বিলুপ্তি ঘটিয়েছিল। অ্যান্ড ফ্রিড এবং মুক্তি দিয়েছিল পিজান কৃষকদের ফ্রম সার্ভডম অ্যান্ড মেমোরিয়াল ডিউটিস, অর্থাৎ সার্ভডম মানে কি ভূমিদাস প্রথা, এবং মেমোরিয়াল বলছে ম্যানোরিয়াল ডিউটিস অর্থাৎ জায়গিরদারি শুল্ক থেকে মুক্তি দিয়েছিল। মুক্তি দিয়েছিল। বলছি ইন দ্য টাউনস টু, শহরেও দি গিল্ড রেস্ট্রিকশন ওয়ার রিমুভ, সেখানে গিল্ড অর্থাৎ গিল্ড হচ্ছে বাণিজ্যের একটা সংগঠন, বণিকদের একটা সংগঠন, সেই সংগঠনের গিল্ডের বিলুপ্তি ঘটানো হচ্ছিল। এর ফলে গিল্ডের বিলুপ্তি ঘটানোর ফলে কী হচ্ছে দেখো, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম ওয়ার ইমপ্রুভ, এবং তারপরে আর কি হচ্ছে দেখো, এছাড়া আর কি হয়েছিল গিল্ডের ফলে নয়, এছাড়া আর কি হয়েছিল আগে একটু বলি দেখো, পরিবহন, ট্রান্সপোর্ট এবং কমিউনিকেশন যোগাযোগ ব্যবস্থা আর ইমপ্রুভ অর্থাৎ উন্নতি ঘটেছিল যোগাযোগ ব্যবস্থার। তারপরে দেখো পিজান এখানে আর কি কি বলা আছে, যে পিজান্ট বলছে আর্টিসানস ওয়ার্কার্স অ্যান্ড দ্য বিজনেসম্যান এনজয়েড এ নিউ ফাউন্ড ফ্রিডম, এবং কৃষক, কারিগর, শ্রমিক এবং নতুন ব্যবসায়ীরা এক নতুন স্বাধীনতা উপভোগ করেছিলেন। ঠিক আছে, তারা একটা স্বাধীনতা উপভোগ করেছিলেন। ঠিক আছে, ফ্রিডম। বিজনেসম্যান অ্যান্ড স্মল স্কেল প্রডিউসার্স অফ গুডস, ব্যবসায়ীরা এবং ছোট ছোট পণ্য উৎপাদনকারী উৎপাদকরা ইন পার্টিকুলার বিগ্যান টু রিলিজ দ্যাট, তারা কি এটা বুঝতে পেরেছিল যে ইউনিফর্ম লস, হ্যাঁ মানে ব্যবসায়ীরা এটা বুঝতে পেরেছিল যে ইউনিফর্ম লস অর্থাৎ কি এক আইন, স্ট্যান্ডার্ডাইজড ওয়েটস এবং এক ওজন অ্যান্ড মেজার মাপক অ্যান্ড এ কমন ন্যাশনাল কারেন্সি, সেখানে একটা সাধারণ আইন, সাধারণ ওজন এবং মাপকের সূচক, একটা সাধারণ জাতীয় মুদ্রা, ঠিক আছে, এই সব কিছু একটা সাধারণ বিষয়গুলোকে ঠিক করা হলো। উড ফেসিলিটেট দ্য মুভমেন্ট অ্যান্ড এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড ক্যাপিটাল ফ্রম ওয়ান রিজিয়ন টু অ্যানাদার, অর্থাৎ কি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে পণ্য এবং মূলধন আদান প্রদানের সুযোগ দেয়। হ্যাঁ, এই বিষয়গুলো। তারপরে দেখো বলছে হাওয়েভার, যাই হোক ইন দ্য এরিয়াস, হাওয়েভার তবে যাই হোক ইন দ্য এরিয়াস, however in the areas conquered the reactions of the local population, হ্যাঁ অর্থাৎ কি এই যে অঞ্চলগুলো, অর্থাৎ কি যাই হোক ইন দ্য এরিয়াস কনকর্ড মানে যে অঞ্চলগুলো জয় করা হয়েছিল, দি রিয়াকশন অফ দ্য লোকাল পপুলেশান, সেখানে লোকাল পপুলেশান টু ফ্রেঞ্চ রুলার, সেখানের মানুষদের ফরাসি শাসনের প্রতি, টু ফ্রেঞ্চ রুলার ফরাসি শাসকদের প্রতি, ওয়ার মিক্সড মানে শাসকদের প্রতি স্থানীয় জনগণের একটা প্রতিক্রিয়া মিশ্রিত ছিল। ঠিক আছে, ইনিশিয়ালি ইন মেনি প্লেসেস, মেনি প্লেস সাচ অ্যাজ হল্যান্ড, সুইজারল্যান্ড, হ্যাঁ কোন কোন জায়গা দেখো, প্রথম দিকে কি হল্যান্ড, সুইজারল্যান্ডের মতো জায়গাগুলো, অ্যাজ ওয়েল অ্যাজ সার্টেন সিটিজ লাইক, এবং অন্যান্য সিটিসগুলো কি ব্রাসেলস, মেঞ্জ, হ্যাঁ মিলান এবং ওয়ারশোর মতো অ্যাজ ওয়েল অ্যাজ বলছে দেখো ওয়ারশো, দি ফ্রেঞ্চ আর্মিস ওয়ার ওয়েলকাম, মানে সেখানেও ফরাসি সেনাবাহিনীদিকে ওয়েলকাম করা হয়েছিল, আহ্বান জানানো হয়েছিল, অ্যাজ হারবিগনার্স, হ্যাঁ হয়েছিল এখানে দেখো এটা একটু পড়তে হবে, হারবিগনার, অর্থাৎ মানে কি হারবেঙ্গা মানে হচ্ছে অগ্রদূত। ঠিক আছে, ওয়েলকাম অ্যাজ হারবেঙ্গা, একটা অগ্রদূত অফ লিবার্টি, অর্থাৎ কি সেখানে কিসের অগ্রদূত, মানে এই যে ফরাসি সেনাবাহিনীদিকে সেখানে আহ্বান করা হয়েছিল স্বাধীনতার আশ্রয়দাতা হিসেবে, অর্থাৎ কি সেসব রাষ্ট্রতে ফরাসি সেনাবাহিনীদিকে ওয়েলকাম করা হলো কিভাবে, কি মানে কি আশা করে, যে সেখানের মানুষজনকে ফরাসি সেনাবাহিনী স্বাধীনতা প্রদান করবে। ঠিক আছে, স্বাধীনতা প্রদান করবে, সেই ভাবনা থেকে তাদের আহ্বান করা হলো।
বাট দ্য ইনিশিয়াল enthusiasm soon টার্ন টু হস্টিলিটি, কিন্তু হস্টিলিটি মানে কিন্তু শীঘ্রই সেটা বৈরিতায় পরিণত হয়ে গিয়েছিল। অ্যাজ ইট বিকেম ক্লিয়ার দ্যাট নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট ডিড নট হ্যান্ড ইন হ্যান্ড উইথ পলিটিক্যাল ফ্রিডম ইনক্রিজড। মানে এইটা একটা বিষয়টা কি দেখো, পলিটিক্যাল ফ্রিডম মানে এখানে যে শীঘ্রই সেটা বৈরিতায় পরিণত হয়েছিল, এবং এটা 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 ইট বিকেম ক্লিয়ার দ্যাট, এটা পরিষ্কার যে নিউ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যারেঞ্জমেন্ট মানে নেপোলিয়ান যে নতুন একটা প্রশাসনিক পরিবর্তন একটা করতে চেয়েছিল বা করেছিল, সেইটাকেও অতিক্রম করে গিয়েছিল, ঠিক আছে, সেটাকেও অতিক্রম করে গিয়েছিল। বলছে ডিড নট হ্যান্ড ইন হ্যান্ড পলিটিক্যাল ফ্রিডম, ঠিক আছে, সেটাকেও রাজনৈতিক স্বাধীনতার অনুরূপ ছিল না, ঠিক আছে, নতুন প্রশাসনিক ব্যবস্থা রাজনৈতিক স্বাধীনতার অনুরূপ ছিল না, এটা বলা যেতে পারে। বলছি ইনক্রিজ ট্যাক্সেশন, সেখানে কি হচ্ছে দেখো, কর বৃদ্ধি হচ্ছে। সেন্সরশিপ মানে হচ্ছে ফোর্সড ফোর্সড কনস্ক্রিপশন ইনটু দ্য ফ্রেঞ্চ আর্মিস, অর্থাৎ কি মানে জোর করে ফরাসি সেনাবাহিনীতে, হ্যাঁ, জোর করা হচ্ছে। কনস্ক্রিপশন ইনটু ফ্রেঞ্চ আর্মিস রিকোয়ার্ড টু কনকোয়ার, মানে ফরাসি সেনাবাহিনীতে জোর করে সেনা নিয়োগ করা হচ্ছে, হ্যাঁ, বা সেনা ভর্তি করা হচ্ছে, কনকোয়ার্ড ফোর্স কনস্ক্রিপশন ইনটু দ্য ফ্রেঞ্চ আর্মিস রিকোয়ার্ড টু কনকোয়ারের জন্য কোন জায়গা দখল করার জন্য, কনকোয়ার দ্য রেস্ট অফ ইউরোপের অন্যান্য অঞ্চল জয় করার জন্য, ঠিক আছে, যেটা অল সিমড অফ আউটেজ দ্য অ্যাডভান্টেজেস অফ দ্য যেটা সমস্ত একটা প্রশাসনিক সংস্কার করেছিল তার গুরুত্বকেও যেন অতিক্রম করে গিয়েছিল, ঠিক আছে, মানে তিনি যে একদিকে প্রশাসনিক সংস্কার সাধন করছেন এবং অপরদিকে তার যে অন্যান্য দেশ জয় করার যে একটা লালসা, হ্যাঁ, অন্যান্য দেশে কর বৃদ্ধি, সেন্সরশিপ হচ্ছে, ফরাসি সেনাবাহিনীতে জোর করে সেনা ভর্তি করা হচ্ছে অন্যান্য দেশ জয় করার জন্য, ঠিক আছে, এই যে একটা বিষয়, এই যে একটা দিক, এই দিকটা তার প্রশাসনিক সংস্কারের গুরুত্বকেও অতিক্রম করে গিয়েছিল। আজকে আমার ক্লাসটা এই পর্যন্তই থাক, হ্যাঁ, পরবর্তী ক্লাস নিয়ে আমি তোমাদের শীঘ্রই আসব, ঠিক আছে, ধন্যবাদ, সবাই ভালো থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তোমাদের জন্য আরও আমি পরিশ্রম করে আরও বিষয় রেডি করব লকডাউনের জন্য, ধন্যবাদ।